ঘটনায় চলে যাব। আমি আজকে শুরুতেই শুরু করতে চাই বাবু ভাইকে দিয়ে। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। তো এই ঘটনা ঘটেছিল 1985 সালে। তখন নাইমের মামা কেবল এসএসসি পাশ করেছেন এবং বেশ দুরন্ত স্বভাবের ছিলেন। ঘোরাফেরা করতেন, আনন্দ করতেন, বেশ মজা করতেন বন্ধুদের নিয়ে। তো এরকম একটা সময় তিনি আর তার বন্ধুরা চিন্তা করেন তাদের ওইখানে একটা চর ছিল এবং সেই চরের নামটা আমি বলছি না, তিনি উল্লেখ করেছেন চরের নাম, বাট আমি চাচ্ছি না চরের নামটা উল্লেখ করতে। তো চরটা ছিল তাদের সেই অঞ্চল থেকে বেশ অনেক দূরে। তো সেখানে নাকি লঞ্চে করে যেতে গেলে প্রায় 1.5 ঘন্টা সময়ের মতো লাগে এখনকার সময়, বাট সেই সময় ওই জায়গায় লঞ্চে সাধারণত যাওয়া হতো না, যেটা হতো নৌকায় করে যাওয়া লাগতো। তো ডিঙি নৌকায় করে গেলে প্রায় 6-7 ঘন্টা লেগে যেত সেখানে পৌঁছাতে। বেশ দূরের রাস্তা, মানে বেশ লম্বা সময় লেগে যেত সেখানে যেতে। এবং অনেকে সেখানে যেত আর্লি টাইমে এবং সেখানে যে পিকনিক করে চলে আসতো তারা। তো যেটা হতো, নাইমের মামারা চিন্তা করেছিল যে তারা যাবে, তাদের প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি তারা সেখানে যাবে, যে পৌঁছবে সকালে রওনা দিয়ে দুপুরে পর পৌঁছাবে এবং সেখানে তারা সেখানকার পদ্মার ইলিশ, ফ্রেশ ইলিশ তারা সেখানে রান্না করে খাবে এবং রান্না করে খেয়ে বেশ সময় কাটাবে। যদি সন্ধ্যা হয়ে যায় হয়তো তারা চরেই রাত কাটাবে এবং পরদিন চলে আসবে। এরকম কিছু প্ল্যান তাদের ছিল, মানে দুরন্ত প্ল্যান যেরকম হয় আর কি ইয়াং বয়সে আর কি, যখন মানুষের কেবল তারুণ্য এসে ভর করে, মানুষ এই ধরনের কাজকর্ম করতে খুব পছন্দ করে, অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। অনেকে আছে অনেক লম্বা সময় ধরে তারুণ্য ধরে রাখেন এবং তারাও এই ধরনের কাজ করতেই পছন্দ করেন, অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন। যাই হোক, নাইমের মামা সেরকমই একজন মানুষ ছিলেন এবং তিনি প্ল্যান করলেন যে তিনি এবং তার বন্ধুরা যে তারা সেই চরে যাবেন এবং তারা এভাবে করবেন। চরটা বেশ অনেক দূরে, তার লাগোয়া কাছাকাছি একটা চর আছে যেখানে নাকি মাঝিরা বসবাস করে, বাট যেই চরে যারা যাচ্ছেন সেখানে বাজার ছাড়া মাঝিদের বসবাস কিন্তু তেমন একটা নেই। এই জিনিসটা তারা জানতেন। তো জানার পরও তারা সেখানে নৌকায় করে রওনা দেন। তো যাই হোক, বন্ধুরা তারা যাচ্ছে নৌকা করে। তো সেই চরের এক পাশে ছিল পদ্মা নদী আর তার অপর পাশে ছিল ডাকাতিয়া নদী। তো এরকম একটা চর বেশ বিস্তীর্ণ এবং তিনি রওনা দেন তার বন্ধুদের নিয়ে এবং সেই নৌকা চলতে চলতে স্রোতের বিমুখে ছিল এবং বেশ লম্বা একটা সময় সেই নৌকা লেগে যায় সেখানে পৌঁছতে। প্রায় তাদের 8 থেকে 9 ঘন্টা সময় পরে তারা সেখানে যে পৌঁছয় এবং তখন অলরেডি দুপুর গড়িয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো তারা যেটা করে, সেখানকার বাজার থেকে মাছ সংগ্রহ করে, ইলিশ মাছ সংগ্রহ করে এবং তারা রান্না করার জোগাড় যন্ত্র করে। তো যখন তারা জোগাড় যন্ত্র করছেন তখন সেই বাজারের মানুষজন তাদের জিজ্ঞেস করে, আপনারা এই পড়তি বেলায় মাছ কিনে কি করবেন, আপনারা কি চলে যাবেন এখান থেকে? তো তারা বলে যে না, আমরা এখানে এখন রান্না বাড়া করে খাবো। তারা বলে কি বলেন, এখানে সন্ধ্যার পরে আপনারা কি থাকবেন, সন্ধ্যার পরে থাকেন না, চলে যান এখান থেকে। তো এইভাবে তাদেরকে বলে, আপনারা এখানে সন্ধ্যার পরে থাকেন না, চলে যান ভাই, এখানে কেউ থাকে না সন্ধ্যার পরে। তো তারা শুনে একটু ইতস্তত বোধ করে, তারা জিনিসটাকে আসলে খুব একটা মানে মূল্যায়ন করে না তাদের কথা। এবং তারা যখন ফিরে আসে এবং নৌকা থেকে তাদের সরঞ্জাম নামায়, নৌকা যা নিয়ে গিয়েছিল তারা কিছু কাঠ মানে জ্বালানি কাঠ, মানে কেরোসিনের চুলা ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস। তো নৌকার মাঝি বলে যে আপনারা কি চিন্তা করতেছেন, আপনারা কি এখানে এগুলো নামাইতেছেন কেন, এখন তো বিকাল হয়ে গেছে প্রায়। তো তারা বলে যে না, আমরা এখানে করবো, রান্না বাড়ি করবো, থাকবো, আপনিও থাকেন, আপনারা ভাড়া ডবল দিয়ে দিব। নৌকার মাঝি বলে মাথা খারাপ, আমি এখানে থাকবো না, আপনারা কি করেন, আমি এখনই চলে যাবো, আমি ভাবছি আপনারা সন্ধ্যার মধ্যে ব্যাক করবেন এখান থেকে। তো তারা ওই নৌকার মাঝির সাথে তাদের মানে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাগ করে নৌকার মাঝিকে টাকা দিয়ে বলে, আচ্ছা তুমি চলে যাও। তো নৌকার মাঝি তাদের কথা শোনার সাথে সাথেই সে টাকা নিয়ে নৌকা নিয়ে ব্যাক করে চলে আসে, ব্যাক করে দেখে চলে যাচ্ছে। তো তারা তাদের জিনিসপত্র নামিয়ে চলে আসে চরের মধ্যে এবং চরের মধ্যে চলে এসে একটা জায়গায় তারা তখন পড়তি বেলা, প্রায় বিকেল হয়ে গেছে, তারা এক জায়গায় চুলা জ্বালায় এবং রান্না বাড়ি করে এবং তাদের সেই রান্না করে খুব মজা করে তারা নিজেরা রান্না করে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং বেশ ভালো লাগছিল তাদের। নদীর শব্দ শুনতে পাচ্ছে, হ্যাঁ সন্ধ্যা নেমে আসছে, মানে দেখা যাচ্ছে যে আকাশে সূর্য মিলিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এর মাঝে তারা হালকা খেয়াল করে যে তাদের ওই বাজারের যে ঝাপটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, পুরো বাজারের আলোগুলো নিভে গেল। মানে এখানে যে বিকাল হয়ে গেলেই কিছু জায়গায় আলো জ্বালিয়ে দিয়েছিল তারা, হালকা অন্ধকার হয়ে যায়, দেখা গেল যে সেই আলোগুলো তারা নিভিয়ে ফেললো এবং তারা সব ঝাপ মানে গুছিয়ে কিছু নৌকা চলে
যাচ্ছে বাজার ওখান থেকে। তো তারা মনে করে যে বাজারে যেহেতু সবাই চলে যাচ্ছে, হয়তো কিছু মানুষ থাকতেও পারে সেখানে, এরকম একটা ধারণা তারা করে। বাট দেখে যে অনেক মানুষ চলে গেছে সেখান থেকে। এবং আরেকটা জিনিস তারা খেয়াল করে, এখানে বাড়ি ঘর দেখে নেই তারা কোনো, যে এখানে বাড়ি ঘর যে আছে সেরকম কিছু না, মূল হচ্ছে একটা বাজার। তো যাই হোক, এসব খেয়াল করতে করতে সন্ধ্যা নেমে আসে, তারা খুব এনজয় করে, খাওয়া দাওয়া করে সেই সন্ধ্যাটা কাটাতে কাটাতে এক সময় দেখা যাচ্ছে যে সূর্য ডুবে গেল, নদীর বুকে মিলিয়ে গেল আলো, আর একটু পর আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠলো এবং সেই চাঁদের আলো ধুয়ে দিচ্ছিল চারিপাশ। মানে একদম পুরা দেখা যাচ্ছে নদীর পাড় এবং আশেপাশের যে অঞ্চলটা পুরো চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছিল একদম, এবং বালির যে পাড় সেখানে পড়ে চিকচিক চিকচিক করছে। তো অসাধারণ দৃশ্য, তারা খুব এনজয় করলো। এনজয় করতে করতে তারা এক সময় বললো যে চলো আমরা হেঁটে এক কাজ করি, আমরা এই যে আমাদের সাথে যে কাঠটা সেটা নিয়ে ওই পারে যাই, চরের আরেক প্রান্ত যেটা আছে যেখানে নাকি ডাকাতিয়া নদী, সেখানে যাই। সেখানে যে আমরা একটা ক্যাম্প ফায়ার করি, আগুন টাগুন জ্বালায়, সেখানে আমরা বসি এবং আমরা এনজয় করবো। তো যে কথা মতো তারা তাদের সরঞ্জামগুলো মোটামুটি হাতে করে নিল। কয়েকজন বন্ধু ছিল, সবাই মোটামুটি নিজেদের হাতে হাতে নিয়ে নিল এবং কাঠগুলো নিয়ে তারা রওনা দিল। তো বললো যে বাজারে পাই দিয়ে যাই এবং কারোর সাথে কথাও বলি, যদি আমাদের থাকার প্রয়োজন পড়ে আমরা কি একটা মানে ঘর বা কিছু কি পাবো কিনা এখানে থাকার মতো এরকম। তো এই চিন্তা করতে করতে তারা যখন বাজারের কাছে গেল, দেখলো যে বাজারটা পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার বাজার এবং ভুতুড়ে লাগতেছে। মানে জিনিসটা হচ্ছে যে বাজারের যেই দোকানগুলোতে ঝাঁপ ছিল সেগুলোতে ঝাঁপ ফেলা, আর যেখানে ঝাঁপ নাই সেই জায়গাগুলো খালি খা খা করতেছে, এবং মাঝখান দিয়ে হাঁটার মতো মানে আইল, এবং সেই আইল মানে রাস্তা আর কি, যেখান দিয়ে হেঁটে মানুষ যেতে পারে। তো যাচ্ছে দেখছে পুরো অন্ধকার খা খা করতেছে, এবং মানে একটা কুকুরও নাই। মানে একটা বাজারে কিন্তু শান্ত কুকুর থাকে, এদিক ওদিক ঘুমায়, দেখতেছে যে একটা কুকুরও নাই। তো এরকম একটা অবস্থা, এবং তারা বেশ হয়ে গেল, মানে একটু বুকের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের অনুভূতি হলো যে এরকম একটা ব্যাপার। তো হেঁটে হেঁটে যেই আইল দিয়ে তারা যাচ্ছিল, হেঁটে হেঁটে সেই আইল দিয়ে বের হয়ে তারা নদীর পাড় ধরলো। আবার নদীর পাড় ধরে হাঁটছে। তো নদীর পাড় দিয়ে যখন হাঁটছে তখন তাদের বেশ ভালোই লাগছে, কারণ নদীর কুলকুল শব্দ আসছে, এদিকে চাঁদের আলো, আবার দেখছে যে চাঁদের আলোর উপর দিয়ে মেঘ যাচ্ছে, মানে বেশ সুন্দর একটা দৃশ্য। মানে তারা খুব এনজয় করতেছিল। তো সেটা দেখে হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। সামনে যে একটা জায়গায় যে দেখলো যে হ্যাঁ, এইখানে চরের শেষ প্রান্ত, বা এই জায়গাটায় কিছু গাছগাছালির মতো আছে, এবং গাছগাছালির মতো আছে এবং কিছু অংশ বেশ উঁচু হয়ে আছে, একটা ঢিবির মতো। তো তারা চিন্তা করলো আমরা ওই ঢিবির ওখানে উঠে যাই, উঠে সেখানে আমরা চিন্তা করি কিছু ক্যাম্প ফায়ার টায়ার করবো। তো আস্তে আস্তে তারা যখন উঠে যাচ্ছে, তো যখন কাছাকাছি চলে গেছে, তখন হঠাৎ দেখলো চাঁদের আলোতে মনে হচ্ছে ঢিবির মধ্যে মাঝখানে কোন একটা জায়গায় কোন একটা শব্দ হচ্ছে, মানে মানে কচ কচ কট কট মট মট এরকম কিছু শব্দ। তো এই শব্দগুলো শোনার পরে তারা বেশ একটু অস্বস্তিতে পড়লো, কিছু শব্দ। আরো হেঁটে গেল, তখন দেখলো যে একটা জায়গায় মনে হচ্ছে যে একটা গোল ছায়ার মতো, মানে গোল ছায়ার মতো মানে মানুষ যদি একসাথে বসে থাকে, অনেকে মানে একসাথে লাইন হয়ে গোল দিয়ে বসে থাকে সেরকম। তো তারা যখন আরো কাছে গেল তখন দেখলো যে গোল হয়ে থাকা মানুষগুলোর মধ্যে থেকে, মানে মানুষ মানে কি, মানে যেরকম গোল হয়ে বসে থাকা একটা বৃত্তর মতো, কিন্তু মানুষ কিন্তু বোঝা যাচ্ছে না যে জায়গাটা, সেখান থেকে কিছু একটা ছিটকে পড়লো এই পাশে ওই পাশে। তো তারা বুঝলো যে কোনো একটা কিছু মনে হয় এখান থেকে কিছু ছিটতেছে বা কিছু করতেছে, এবং একটা বাজে গন্ধ তাদের নাকের মধ্যে, একটা প্রচন্ড বাজে গন্ধ তাদের নাকে বাড়ি মারলো। তো তারা আরো যখন এগিয়ে গেল, তো তার এক ফ্রেন্ড কথা বলে উঠছে যে ওখানে কি, নিজেদের মধ্যে কথা বলছে, একটু সে মানে একটু ভয় পেয়ে কথা বলছে যে কি, এখানে কারা। এটা যখন বলছে তখন দেখে যে হঠাৎ করে মনে হলো একটা ছন্দপতন ঘটলো, যে এই যে গোল যে একটা চক্র হয়ে বসে থাকা মানুষের মতো যে লাগতেছিল, সেটা ছন্দপতন ঘটলো। মনে হলো মানে ওই যে মানুষ বা যারা ছিল তারা নোটিস করছে তাদেরকে। তো ওরা তখন কি, মানুষ চাঁদের আলোটা যখন পড়লো ওই সেই গোল বৃত্তের উপর, মানুষের যে মানে বসে থাকার যে মানুষগুলোর উপরে, তখন তারা খেয়াল করলো আসলে এখানে মানবীয় শরীর না কিছু, মানে আলো যে পড়ছে, চাঁদের আলো যে পড়ছে, এটাতে মনে হচ্ছে যে ট্রান্সপারেন্ট কিছুর মধ্যে যদি ঘন কালো থাকে, লাইক এক গ্লাস পানির মধ্যে যদি কালি ঢেলে দেওয়া হয়, যেরকম একটা কালার ফর্ম করে, মানে একটা পানির মধ্যে যদি কালি ঢেলে দেওয়া হয় সেরকম, মানে জিনিসটা ট্রান্সপারেন্ট, বা বোঝা হচ্ছে এখানে কিছু আছে। তো সেরকম মানুষের মতো অনেকগুলা, কিন্তু তারা ট্রান্সপারেন্ট টাইপের, এবং
কেমন একটা বোটকা গন্ধ তাদের দিক থেকে ছিটকে আসলো এদিকে, মানে তাদের নাকে লাগলো, এবং একটা তারা কেমন হু হু শব্দ পেল এখান থেকে, এবং এই শব্দে তারা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেল। তারা যে বন্ধুরা ছিল প্রচন্ড ভয় পেয়ে গেল। তাদের মধ্যে এক বন্ধু খামচে ধরলো তাদেরকে এবং দাঁড়ায় গেল। দাঁড়ায় থেকে হঠাৎ তারা দেখলো যে সেই যে ফিগারগুলা সেগুলো মনে হলো যে উঁচু হয়ে দাঁড়ালো, মানে মাটি থেকে উঠে গেল উপরে, এবং এটা দেখে তারা দৌড় লাগালো সেখান থেকে। আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলো না, কিন্তু তারা কিছু একটা খাচ্ছিল এবং সেখান থেকে বোটকা গন্ধ আসতেছিল, এবং তারা ঝেড়ে দৌড় দিল সব বন্ধুরাই, মানে একজন পড়িমড়ি করে, এবং দৌড়াচ্ছে তাদের এখন হুঁশ নাই। এবার তারা আর নদীর পাড় ধরে না, তারা চোখ যেদিকে যাচ্ছে একদিকে তারা তাকায় দেখলো যে দূরে বাজারের ইটা দেখা যাচ্ছে, যে বাজার বোঝা যাচ্ছে যে অন্ধকার একটা, বাজারটাকে মনে হচ্ছে যে একটা অন্ধকার পাহাড়ের মতো, কারণ মানে বাজারের দোকানগুলা দূর থেকে ওরকমই লাগতেছিল। তো ওইদিকেই দৌড়াচ্ছে তারা, দৌড়াতে তারা বাজারের মধ্যে ঢুকে গেল, মানে ঢুকলো যে মানে হুড়মুড় করে ঢুকছে, এবং তারা চিৎকার করা শুরু করলো সেখানে যে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, কে আসো বাঁচাও। তো এগুলো বলতে বলতে তারা কি করতেছিল, যে যেসব দোকানে ঝাঁপ লাগানো ছিল সেগুলোর মধ্যে তারা পিটাচ্ছিল, মানে একদম ধুপধুপ করে পিটাচ্ছিল, আর বলতেছিল যে দরজা খুলেন আমাদেরকে বাঁচান, এরকম চিৎকার করতেছে, প্রচন্ড ভয় পাচ্ছে। এবং তারা তখন দেখলো যে মানে কেউ নাই, মানে বুঝতে পারলো আসলে ঝাঁপফালা দোকানগুলো একদম শূন্য, সেখানে কোনো মানুষ নাই। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে তারা, তাদের আসলে আত্মা উড়ে যাচ্ছে, এবং তারা তখন মানে এক নাগারে দৌড়াচ্ছে আর প্রত্যেকটা দরজার দোকানের ঝাঁপ পিটাচ্ছে এবং দৌড়ায় যাচ্ছে। তো আর দেখতেছে যে কেউ হঠাৎ করে খেয়াল করছে যে তাদের পিছনে কিন্তু কেউ আর আসতেছে না, কিন্তু বোটকা একটা গন্ধ মানে তাদেরকে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে বোটকা একটা গন্ধ তাদের কাছে চলে আসতেছে। তো এরকম করতে করতে তারা যখন নাকি একদম নদীর পাড়ে চলে আসছে, তো তখন তারা মনে হচ্ছে তাদের সাথে একজন কিচকিচ স্বরে কথা বলার চেষ্টা করতেছে, এবং গলাটা মানে একদম মনে হচ্ছে কিচকিচ গলা, এরকম একটা শব্দ তাদের কাছ দিয়ে যাচ্ছে, মানে কানে আসা শুরু করলো, যে কথা বলার মতো মনে হলো কেউ একজন দাঁড়ায় আছে পিছে। তো এইরকম একটা সময় হঠাৎ করে তারা চিৎকার করা শুরু করলো, এবং তাদের বন্ধুদের মধ্যে কয়েকজন পানিতে নেমে গেছে, ভয়ে পানিতে প্রায় কোমর পানিতে নেমে আসছে, বসে চিৎকার করতেছে এবং দোয়া পড়া শুরু করছে, চিল্লায় দোয়া পড়তেছে। এই সময় হঠাৎ করে তারা খেয়াল করলো যে একটা নৌকার মতো একজন মাঝি, মানে ওনার একটা অন্ধকারের মতো একটা অবয়ব হঠাৎ করে ফুটে বেরোলো নৌকা। তো সেখান থেকে বলতেছে যে আপনারা কি করতেছেন, এখানে আসা তো নিষেধ, এখানে কেন আসছেন আপনারা? তো তারা বলতেছে আমাদেরকে বাঁচান প্লিজ, আমাদেরকে বাঁচান, এরকম করে চিৎকার করতেছে। তো সেই মাঝি বললো যে আমি ডাঙায় আসতে পারবো না, আপনারা এসে নৌকায় উঠেন, এখানে সাঁতরায় আসেন এতটুকু। তো তারা যেটা করলো, তখন যে যেভাবে পারছে তারা বন্ধুরা সবাই সাঁতরায়, তাদের সাথে জিনিসপত্রের আর কোনো চিন্তা নেই, তারা কিন্তু খালি হাত, তারা কোনো মতো সাঁতরায় নৌকায় উঠে গেল। তো নৌকা ওঠার পর নৌকাটা মোটামুটি একটু বড়ই ছিল, আগের নৌকার থেকে বেশ বড়, একটু ডিফারেন্ট দেখলো যে নৌকাটা বেশ স্ট্রং। তো সেই নৌকার মাঝি বললো যে আপনারা এখানে কেন আসছিলেন, এখানে জানেন না সন্ধ্যার পরে থাকতে হয় না? তো তারা বলতেছে ভয় পেতেছে, এবং তারা বলতেছে আমরা তো আসছিলাম এখানে, তো আমরা মনে করছিলাম মানুষ থাকে, আসলে যে কেউ থাকে না আমরা তো জানতাম না। তো মাঝি বলে আর কখনো এইসব জায়গায় আসবেন না বলে মাঝিটা নৌকা বাওয়া শুরু করলো, এবং বাইতে অনেকক্ষণ হয়ে গেল। এক সময় গভীর রাতে, মানে মাঝরাতের পরে, মানে রাত 2-3টার দিকে তারা যে পৌঁছাইলো পাশের যে একটা মানে আর কি একটা চরের মতো ছিল, যেখানে কি মাঝিদের থাকার জায়গা আছে সেখানে। তো সেখানে পৌঁছায় দিয়ে সে মাঝি, সেটাও নিশুতি একটা গ্রাম, কেউ নাই সেখানে, কুকুর ডাকতেছে, এবং রাত্রেবেলা মানে নিশুতি একটা গ্রাম। তো তারা ভয় পেয়েছিল বন্ধুরা নামতে সেখানে। তো সেই মাঝিদের গ্রামে তাদেরকে নামাই দিল, বললো এর বেশি আমি যাব না, এত রাতে শুধু আসছি আপনাদের বাঁচানোর জন্য বলে সেই মাঝি। এবং এই কথাটা তাদের কাছে একটু অবাক লাগলো যে এইটা কেমন কথা, এত রাতে আসছি তো আপনাদের বাঁচানোর জন্য। তো এটা শুনে তারা তারপরে নেমে গেল সবাই, তার কিছু করার নাই। তো সেই গ্রামে তারা উঠে তারা হেঁটে যাচ্ছে, গ্রামের সব বন্ধ, সবাই ঘুমায় আছে, কেউ মানে আর কি ওখানে ওরকম নাই। এখন কি করবে, পুরা নিশুতি গ্রাম। তো এরকম করতে করতে তারা এরকম গেল, তো যে মনে হলো যে একটা বাসায় যে আমরা একটু নক করি। তো সেই বাসায় যে তারা নক করে খুব বললো আমাদেরকে একটু বাঁচান, আমরা বিপদে পড়ে আসছি। তো সেই বাসার মানুষটা দেখলো বাসায় মানুষ উঠছে, পাতি জ্বালাইছে ভিতরে, এবং তারা বেরিয়েছে, বলছে কে, তারা অনেক সন্দেহ করতেছিল যে কে। তারপর তারা অনেক বলে যে আমাদের একটু বাঁচান, আমরা বিপদে পড়ে এখানে আসছি। তো যাই হোক, সে মাঝি
মাঝি বের হয়ে লাঠি হাতে বের হয় সে, কি ব্যাপার। তো বলে যে আমরা এরকম আসছিলাম, এরকম চরের মধ্যে আটকা পড়ছিলাম রাতে বিপদে। তো মাঝি অনেক সন্দেহ চোখে তাদের দিকে তাকায়, তারপরও কি মনে করে সে তার পাশে একটা ঘর ছিল, সে ঘরটা খুলে দেয়। তো যাই হোক, সেই রাতটা তারা কোনো মতো এখানে পার করে। সকাল হওয়ার পরে তাদের সাথে সে মাঝি দেখা করে, কি বিষয় আশয় কি, তখন তারা বলে, তো বলছে হ্যাঁ আমি শুনছি যে এখানে কিছু মানুষ, কিছু মানে বোকা ছেলে পেলে এগুলা এসে ওই চরে উঠছিল এখানে, এটা শুনছি। তো সেখানকার স্থানীয় ইমাম সাহেবের সাথে তারা দেখা করে। তো ইমাম সাহেব তাদেরকে বলে যে ওই চরে তো কেউ থাকে না, মাঝিরা সব, জেলেরা যারাই যায়, দোকানিরা, জেলেরা, বাজারের লোক সবাই ধরেন এই চর থেকে যারা যায় ওখানে কেউ থাকে না, আপনারা কেন যে থাকছেন। আর যেই মাঝির কথা বললেন রাত্রে, এত রাত্রে কোনো মাঝি এসে কাউকে সাহায্য করে না, তবে সম্ভবত আপনাদের কোনো ভালো জিন এখানে আছে, সে আপনাদেরকে সাহায্য করছে, এখানে পৌঁছাই দিছে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে বাঁচাই দিছে, আপনারা আল্লাহর কাছে শুকর আদায় করেন, এরকম বলে সেই ইমাম সাহেব তাদেরকে করলো আর কি। তো এটার পরে তারা আস্তে ধীরে আপনার নিজেরা তারপরে বুঝলো যে এই ধরনের জায়গায় তাদের আসা উচিত হয়নি, এবং তারা আস্তে ধীরে পরের দিন তাদের এলাকায় ফিরে গেল। এবং অনেক কষ্ট করে ফিরে গেছিল, কারণ তাদের সাথে টাকা পয়সা তেমন কিছুই ছিল না আর তখন, যে কোনো মতে তারা অনেক কষ্টে ফিরে গেছিল, এবং সেগুলা পরবর্তীতে তারা রিকভার করে। কারণ এখনকার মতো তো সিস্টেম নাই যে এখন যেমন আমরা চাইলেই বিকাশ করতে পারি বা টাকার অ্যারেঞ্জ করতে পারি, তখন তো সেরকম ছিল না। তো যাই হোক, তারা অনেক কষ্টে তাদের এলাকায় ফিরে গেছিল, এবং সেটা তাদের অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, এই ছিল নাইম হোসেনের পাঠানো কাহিনী, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। তো আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটাও জাহিদ ভাইয়ের ঘটনা। এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো একটা এলাকায় থেকে ঢাকায় তাদের কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন, এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, কিন্তু তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিকশার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন, এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না, এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দ হতে লাগলো, এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে লাগলেন, এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না, এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়াতে তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন। তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল, এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। উপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন, এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন, এবং একসময় বাসায় পৌঁছে যান। যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন, একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে, তখন একটা 20-এর মতো হবে সময়, গেটে টোকা পড়ে। উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে। এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে, এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো।
উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে। সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে যে ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে। এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান। বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার চারটা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সব কিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান, কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে। কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরো পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন, যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন, এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে, কিছুদিনের জন্য নেন, এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপর বেশ কিছুদিন আর সমস্যা হয়নি। কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পেছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার? তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়। তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্কর ভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল। একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সবকিছু ঠিকই ছিল। রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সবকিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, এই বাসায় কোনো সমস্যা আছে? এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে, না, বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছিলেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন। তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি। ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে যেয়ে দেখেন লাইট জ্বলছে না। তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে 2 হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, মানে ওই যে যারা হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটাচলা করতে পারে না। তিনি কি করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল। বলছিল, মণি ভাইয়া আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জিভ বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন, বাবা যা যা হয়েছে তিনি সবকিছু তার বাবাকে বলেন। তিনি বললেন, আব্বা আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কিনা দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন।
এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব তার বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে, টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তাদের গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন, আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কিনা? আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন। এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন। বিয়ের প্রায় 4 দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সেই ওস্তাদ বলেন, আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে, টুটুলের উপর ঘোর বিপদ আসন্ন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সে জিন বলে, জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলা, ওরাই করেছে। তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনি ডেকে নিয়ে এসেছে। তোমার এই ছেলে, তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে মানে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে এবং আরো কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে 16টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে এই 16 জনকে 16টা তাবিজ দেওয়া হয়। বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়। যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনি তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে, এই তাবিজ একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না। এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন। তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে। তিনি ডুবছে না, তার কানের মধ্যে পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে। আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে। তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে। গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন। হঠাৎ তারা মিনি টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়। তারা আতঙ্কিত হয়ে যায়, যে ভয়টা মনে বারবার আসছিল তার কিছু হলো কিনা সেটা নিয়ে তারা খুব সন্দিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা নিখোঁজ হওয়ার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজেই সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায় যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল। বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সবকিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজের সাথে কথা বলা সবকিছু খুলে বলেন। কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে। এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে। আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনির সাথে লড়বো। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি। আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে, গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন তিনি ঘোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তলদেশে তার বোন উপর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে। একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খাইয়ে দিলে খেতেন, নালে খেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে চাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে। এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে। তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনি রূপী সেই পিশাচের চোখাচোখি হয়, এবং তখনই মিনি রূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙ্গুল ঝুলছে।
দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙ্গুলটা আছে সেটা পুরাটাই ঝুলে গেছে এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তার তার শ্বশুর টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন, সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি তার মৃত সেই বোন জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচটা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে তার ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি সব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন। পিশাচটা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান। বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন। বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয়, যার কারণে সেই পিশাচটা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত। অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল। বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সবকিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না। অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনো ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছে, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না। টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও, পিশাচ থাকুক বা প্রেত, যেই থাকুক না কেন, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু, বান, কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90%-এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে তখন। তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল। ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেব তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বাড়িয়ে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিডিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না। জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরা বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে এটা আপনি যে কেউ আমরা বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাথা নত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরো 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেইখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সাহায্য করতে চেয়েছিল পিশাচ চালান করে, কিন্তু সেই গতি তার শত্রুদের না হয়ে তারই হয়ে যায়।
মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় পরিচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর চেষ্টায় সেই পিশাচরা ছিল। বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা, অন্যান্য জিনরা যাদের কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা মানে জাহিদ ভাইরা কেউই আমাদের আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। করব আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। এবারের ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আপনারা অনেকেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, তো এমন একটি ভয়ানক ঘটনা আমাদেরকে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চিকনদন্ডি লালিয়ারহাট গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন সৈয়দ মোহাম্মদ মুকিন ভাই। উনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওনারা সপরিবারে বর্তমানে আমানবাজার বাসায় থাকেন, আর ঘটনাটি মূলত ওনাকে কেন্দ্র করেই। তিনি লিখেছেন যে তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, আর এই ঘটনার পেছনে হতে পারে যে পারিবারিক হিংসাই দায়ী। পারিবারিক হিংসার বশবর্তী হয়ে কেউ হয়তোবা ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন। তো শুরুতে উনি বুঝতে না পারলেও ঠিক যেভাবে ঘটনাটা শুরু হয় সেই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন, আর সেটি আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘটনাটি মূলত শুরু হয় তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হন তখন থেকে। একদিন রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি কখনোই কল্পনা করেননি যে এই স্বপ্নটি কখনো বাস্তবে তার সামনাসামনি ফেস করতে হবে বা তাকে ফেস করতে হবে। তিনি স্বপ্নে দেখেন এক বিশাল লোমওয়ালা কুৎসিত দেহের এক দানব ওনার নাম ধরে ডাকছে। দানবটি এত বিশাল ছিল যে বড় বড় আস্ত বিল্ডিং তার পায়ের নিচে একদম পিষে যাবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সে ভয়ঙ্কর হুঙ্কার করে ওনাকে খুঁজছে, আর ওনাকে না পেলে সবাইকে মেরে ফেলবে এই বলে হুঙ্কার দিচ্ছিল আর চিৎকার করছিল। এগুলো কিন্তু স্বপ্নের মধ্যে ঘটছিল। স্বপ্নের মধ্যেই তিনি ভয়ে ছুটাছুটি করছিলেন। হঠাৎ করে তিনজন মানুষ একটি গাড়ি নিয়ে তার সামনে চলে আসে। এদের মধ্য থেকে একজন বলে ওঠে, এই ছেলে, দ্রুত এই গাড়িতে উঠে পড়ো। এই গাড়িতে তোমাকে যদি সামনের গেটটা পার করে দিই তাহলে তুমি বেঁচে যাবে। তখন তিনি আর কোনো চিন্তা না করেই লাফ দিয়ে গাড়িতে উঠে পড়েন। তিনি যখনই গাড়িতে উঠে পড়েছেন তখন তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে সেই দানবটি টের পেয়ে গেছে যে উনি গাড়িতে উঠেছেন। তখন গাড়ি সহ তাকে পিষে মেরে ফেলার জন্য পেছন থেকে ছুটে আসছে। তিনি বারবার গাড়ির পেছনের জানালা, যেটা আমাদের ব্যাক সাইডে যে জানালা থাকে, সেদিক দিয়ে তাকাচ্ছিলেন এবং তিনি দেখতে পাচ্ছেন সেই দানবটি দৌড়ে ছুটে আসছে আর বলছে, দাঁড়া, আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো, পিষে মেরে ফেলবো, গুঁড়ো গুঁড়ো করে দেবো এই গাড়ি। কিন্তু সেই গাড়িটি যখনই ওই একটা গেট পার হয় তখন ওই দানবটি থেমে যায় আর আসতে পারে না, আর এই সময়ে তার স্বপ্নটিও ভেঙে যায়। সকালবেলা ওনার মাকে এই স্বপ্নের কথা যখন বলেছেন তখন তার মা বলেন যে তুমি তো মাঝে মাঝেই ঘুমের ঘোরে অনেক উচ্চ স্বরে শব্দ করো, দুঃস্বপ্ন দেখো, হয়তো এটাও এমন কিছুই হয়েছে, ও চিন্তা করো না, কিছু হবে না। মোটামুটি এর পরে 6 থেকে 7 দিন বেশ স্বাভাবিক গিয়েছিল। এক সপ্তাহের মাথায় এক সন্ধ্যায় একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়ির, মানে পুরাতন বাড়ির পুকুর পাড়ের বাঁশ ঝাড় রয়েছে। তারা সন্ধ্যার সময় লক্ষ্য করেন যে বাঁশ ঝাড়ে খুব বাতাস আসছে মনে হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাতাস আসছে, তাদের গায়ে লাগছে, কিন্তু ওখানকার কোনো মানে গাছের একটা পাতাও, এমনকি বাঁশের একটি পাতাও কিন্তু নড়ছিল না। অদ্ভুত ব্যাপার। এর 2 থেকে 3 মিনিট পর সবাই শুনতে পায় একটা করুণ বাঁশির সুর। এই বাঁশির সুরটা ওই বাঁশ ঝাড়ের ভেতর থেকে আসছিল। তখন ওনার বড় ভাই চিন্তা করে, কি ব্যাপার, এই সন্ধ্যার সময় বাঁশি বাজায় কে বাঁশের মধ্য থেকে, যাই একটু গিয়ে দেখে আসি।
তো ওনার বড় ভাই একা একাই যখন সামনের দিকে এগিয়ে যান, তখন উনি দৌড়ে আবার ফেরত আসেন বাড়ির দিকে। তখন সবাই বলে যে কি ব্যাপার, তুমি না দেখতে গেলা যে বাসার মধ্যে কেউ আছে কিনা, বাঁশি বাজাচ্ছে কে, এটা দেখার জন্য গেলা, চলে আসলা কেন? তখন তিনি বলেন যে তিনি যখন ওই বাসার কাছাকাছি গিয়েছেন, কেউ একজন রাগান্বিত স্বরে জোরে তাকে ধমক দিয়েছেন এবং বলেছেন এক্ষুনি বাড়িতে যা। তিনি যখনই এই ধমক খেয়েছেন, তখনই তিনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে ঝেড়ে দেন এক দৌড় তার বাড়ির দিকে। কিন্তু এই ধমকের যে শব্দটি, এটি কিন্তু ওনারা দূর থেকে কিছুই শোনেননি। যাই হোক, রাতে যখন তিনি শুয়ে পড়েন, হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় ধূপধাপ আওয়াজে। মনে হচ্ছে ওনার বাড়ির চারদিকে বিশাল এক দানব হেঁটে বেড়াচ্ছে, চারদিকে পায়চারি করছে। তার বিশাল বিশাল পায়ের পদক্ষেপের কারণে মাটি কেঁপে উঠছে, এই কারণে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। উনি খুবই অবাক হয়ে যান। এর কিছু সময় পর একটি বিড়াল ভয়ঙ্কর সুরে ওনার নাম ধরে ডেকে ওঠেন। প্রিয় লিসেনার্স, বিড়াল যদি কোনো মানুষের নাম ধরে ডেকে ওঠে, এটা কেমন শোনা যাবে? ওই বিড়াল ডেকে ওঠে মুকিন, মুকিন, কারণ ওনার নাম তো মুকিন ছিল। তো বিড়ালের কণ্ঠে ওনার নাম ডাকা শুনে উনি খুবই ভয় পান। আর এই ডাকের মধ্যে কি এক অদ্ভুত মায়া ছিল, আবার খুব ভয়ও ছিল। আর বিড়ালটি মনে হচ্ছে যে আর্তনাদ করে নাম ধরে ডাকছে। মুকিন ভাই কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না যে আসলে কি হচ্ছে বাইরে, কে এমনটি করছে, এই ভয়ঙ্কর দানবটি কেন বাড়ির চারদিকে হাঁটাচলা করছে, আগে তো কখনো এমন হয়নি। এরপর ওনার বাড়ির গলির এক পাশ থেকে আর এক পাশে ওই বিড়ালটি হেঁটে হেঁটে যাচ্ছে আর আসছে। একটা সময় তিনি ওনার খাট থেকে উঠে বসেন যে জানালা খুলে দেখতে যাবেন যে এটি আসলে কি। এমন সময় মনে হলো কেউ একজন খুব আলতো ভাবে তাকে শুইয়ে দিল। যেভাবে উনি বসেছিলেন, তখন মনে হলো কেউ একজন ওনাকে শুইয়ে দিল। অদ্ভুত ব্যাপার, কিন্তু কে যে শুয়ে দিল তিনি আসলে বুঝতে পারেননি। এতটা আলতোভাবে শুয়ে দিয়েছে যে তিনি আসলে বুঝতেই পারেননি এটি কোনো অশরীরই তাকে শুয়ে দিয়েছে নাকি এমনিতেই তিনি শুয়ে পড়েছেন। কিছু সময় পর আবার তার ঘুম ভেঙে যায় ধূপধাপ আওয়াজে। আমারও মনে হচ্ছে সেই ভয়ঙ্কর দানবটি বাড়ির চারদিকে হাঁটাচলা করছে। আর এই হাঁটাচলার আওয়াজ যখন থেমে যায়, আবার সেই বিড়ালের ডাক শুরু হয়ে যায়। এটা এমন নয় যে তিনি ঘুমিয়েছিলেন, তিনি কিন্তু একদম সজ্ঞানে ওই বিড়ালটির ভয়ঙ্কর চিৎকার এবং ওনার নাম ধরে ডাকার শব্দ শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে ফজরের আজান ভেসে আসে দূরের কোনো মসজিদ থেকে। মনে হয় যে সবকিছু একদম শান্ত হয়ে গেছে, চারদিকে কেউ নেই, কিচ্ছু নেই, কোনো বিড়াল নেই এবং সেই ভয়ঙ্কর দানবের হাঁটাহাঁটির শব্দটি পর্যন্ত নেই। তো যাই হোক, তিনি ঘুমিয়ে পড়েন। সকালে যখন উনি ওঠেন, তিনি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলতে যান, কিন্তু তিনি দেখতে পান তার মায়ের দু চোখ জলে ভেজা। তখন তার মা নিজে থেকেই বলেন যে গত রাতে যা ঘটেছে আমি সব শুনেছি, তুই স্বপ্নে যা দেখেছিলি সেটি আসলে বাস্তবে ঘটছে, আর এই বিড়ালের তোর নাম ধরে ডাকার শব্দ আমি স্পষ্ট শুনেছি। মুকিন ভাই তো অবাক যে আমার মাও শুনেছে। তিনি ভেবেছিলেন হয়তোবা শুধু উনিই শুনেছেন, আর কেউ শোনেনি। তার মা বলে, আমি এই ঘটনা যখন ঘটছিল তখন থেকে আমি এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করিনি, আমি সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি যেন তোর কোনো ক্ষতি না হয়। এই কারণেই হয়তোবা তিনি যখন উঠে দেখতে যাচ্ছিলেন জানালা খুলে যে আসলে বাইরে কি, তখন হয়তোবা ওনার মায়ের দোয়ার কারণেই উনি বাইরে যেতে পারেননি, কোনো ফেরেশতা এসে হয়তো ওনাকে শুইয়ে দিয়েছেন, এমনটা হতে পারে। যাই হোক, যার ফলে ওই রাতে তিনি বেঁচে গিয়েছিলেন। এর 1-2 দিন পরে ঘটে আরো একটি ঘটনা। ওনার আম্মু ওনাকে এক হুজুরের কাছে পাঠান ডাব পরে আনতে, মানে ডাব ফুটো করে সে পানি পরে আনতে। তো উনি ওই সময় বৃষ্টি হচ্ছিল,
এক হাতে ছাতা আর হাতে ডাব নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। তো সন্ধ্যা লাগে লাগে ভাব এমন একটি অবস্থা। ওই পথ দিয়ে আসার সময় একটি বট গাছ আছে। তো উনি যখন হাঁটতে হাঁটতে সেই বট গাছের কাছে চলে এসেছেন, তিনি লক্ষ্য করেন যে ওনার হাতের বাম পাশে লম্বা চুলওয়ালা একটা অবয়ব, আবার হাতের ডান পাশে আরেকটি লম্বা চুলওয়ালা অবয়ব। এরা দুজন দুপাশ থেকে এগিয়ে এসে ওনার গায়ে চড়ে বসার উপক্রম হয়। এটি কিন্তু দিনের বেলা না, মানে সন্ধ্যা লেগে যাচ্ছে ভাব এমন একটি সময়, মানে তখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, কিন্তু রাস্তায় ওই সময় কেউ ছিল না। উনি চিৎকার করে আল্লাহর নামের জিকির শুরু করেন এবং কালেমা পড়ছিলেন, আর এক হাতে ডাব আর এক হাতে ছাতা নিয়ে উনি বাসার দিকে দৌড়াচ্ছিলেন। উনি আর পেছন দিকে তাকাননি যে সেই অশরীরী দুটো আসলে কি ওনার পেছনে আসছে দৌড়ে দৌড়ে নাকি থেমে গেছে। উনি আর পেছন দিকে তাকাননি। কিছুটা পথ যাওয়ার পর ওনার শরীরটা বেশ হালকা মনে হয়। এর কয়েকদিন পর যখন কোরবানি ঈদ সামনে চলে আসবে বা এরকম একটা সময় আর কি, উনি একটা মানে এই কোরবানি যেটা প্রিয় লিসেনার্স যেটা চলে গেল মাত্র কোরবানি ঈদ যেটা, সেটার কথা বলছি, এই 2022 সালের। তো একদিন উনি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কিছুটা ঘুমাচ্ছিলেন। এই ঘুমের মধ্যেই তিনি খেয়াল করলেন যে তিনি তখন অবশ্য পুরোপুরি ঘুমাননি। মনে হলো ওনার বাম হাতে প্রচন্ড একটা চাপ উনি অনুভব করছেন। তিনি ঘুম ঘুম চোখে দেখতে পেলেন একটা সিলমোহর। যে সিলমোহরে কিছু লেখা ছিল, মানে যে তার হাতটা চেপে ধরেছিল সেই হাতে কোন একটা সিলমোহর রয়েছে, এবং এই সিলমোহরে যে লেখাগুলো রয়েছে সেটি আরবি লেখা ছিল না, সেটি অন্য কোনো ভাষায় লেখা ছিল। এবং এই সিলমোহরের মধ্যে স্পষ্ট 3টি ফলার একটি ছাপ তিনি দেখেন, যেটা ত্রিশূলের মতো। তিনি যখন ঘুম থেকে জেগে ওঠেন তখন তিনি দেখতে পান তার হাতটা বেশ ফুলে গিয়েছে, কারণ তার হাতের উপর কিছু একটা চেপে ধরেছিল। যদিও বা তিনি তেমনটা মানে অতটা ভয় পাননি, কারণ হলো তিনি মনে করছেন এটা ঘুমের মধ্যে হয়তো বা হয়েছে। কিন্তু ঘুম থেকে ওঠার পর বা তার যখন অবচেতন অবস্থা থেকে তিনি জাগ্রত হন, তখন তিনি দেখেন ওর হাত কিন্তু ফোলা। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা যদি ঘুমের মধ্যেই হতো তাহলে নিশ্চয়ই তার হাতটি ফুলে যেত না। এই ঘটনার পর থেকে নতুন করে ওনার সাথে একটি সমস্যার সৃষ্টি হয়। প্রিয় লিসেনার্স, যখন আমাদের শরীরের উপরে মোবাইল ফোন রাখি, এই মোবাইল ফোনটা যদি ভাইব্রেশন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ভাইব্রেশনটা মূলত আমার শরীরে হচ্ছে না, আমার শরীরের উপরে থাকা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে, যার ফলে আমার শরীরের অংশবিশেষ কেঁপে উঠছে। তো উনি ফিল করা শুরু করেন ওনার শরীরের কোনো একটা অংশ বিশেষের উপরে কোনো কিছু কাঁপছে, ওই ভাইব্রেট হচ্ছে, কিন্তু এটা ওনার শরীরের কোনো অংশ নয় যেটি কাঁপছে। এইভাবে ওনার শরীরীয় উপাদান ছাড়া অন্য কোনো জিনিস কম্পন করছে তার শরীরের উপরে। প্রিয় লিসেনার্স, আপনারা কি একবার অনুধাবন করতে পারছেন কি ভয়ানক সিচুয়েশনের ভিতরে উনি পড়েছিলেন? তো যাই হোক, প্রতি রাতে উনি যখন ঘুমাতে যান তখন একটু একটু ঘুম যখন চলে আসে তখন ওনার কাছে মনে হয় কেউ একজন দৌড়ে ওনার কাছে আসছে। তিনি যখন আবার ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসেন তখন দেখেন যে না, কেউ নেই। এভাবে রাত্রে ওনার ঘুমই হারাম হয়ে যায়। রাত্রে যখন উনি ঘুমাতে যান তখন জাগ্রত অবস্থায় উনি শোনেন যে সাপের ফসফস শব্দ। বড় বড় সাপ যদি নিঃশ্বাস নেয় ফসফস শব্দ করে, যেমন শব্দ হয় তেমন শব্দ তিনি শুনতে পান। এরকম চলতে চলতে তিনি একদম অতিষ্ঠ হয়ে যান। এক রাতে ঘুমের মধ্যে যখন উনি ঘুমিয়েছিলেন, মানে মুকিম ভাই ঘুমিয়েছিলেন, তখন ওনার যে বড় ভাই উনি দেখতে পান যে লম্বা চুলওয়ালা কুৎসিত খাটো একটি মেয়ে মানুষের মতো সেটি ওনার শরীরের উপরে চেপে বসেছেন। ওনার বড় ভাই আয়াতুল কুরসি জোরে জোরে পড়তেই সেই প্রাণীটি লাফ দিয়ে খাট থেকে নেমে যায় এবং সে দৌড়ে চলে যায়। এর কিছুদিন পর মুকিম ভাইয়ের বাবা তিনি দেখেন যে অর্ধেক মেয়ের মতো
আর বাকি অংশ এটি কি মানুষ না অন্য কিছু শরীর সেটা বোঝা যাচ্ছিল না। সেটি আস্তে আস্তে হেঁটে হেঁটে মুকিম ভাইয়ের খাটের দিকে যাচ্ছে। তার বাবা কিন্তু এটা খেয়াল করেছেন। মুকিম ভাইয়ের বাবা, তার বাবা বেশ সাহসী মানুষ ছিলেন। তিনি কাছে গিয়ে বলেন যে, এই তুমি কে, তুমি কি চাও, কেনই বা আমার ছেলের কাছে এসেছো? এই কথা বলার পর ওই অবয়বটি কোনো কথা না বাড়িয়ে তার বাবার সামনে দিয়েই দরজা দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে যায়। তো এরকম ঘটনা এখন পর্যন্ত ওনার সাথে ঘটে চলছে। উনি অনুধাবন করেছেন ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। উনি অনুধাবনের সাথে সাথে অনেককে দেখিয়েছেন, তারাও বলেছে তারপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু কে করেছে, কেন করেছে, এই বিষয়টি ওনারা যেটা বুঝতে পারছেন এটা পারিবারিক হিংসা বা ঈর্ষা থেকে ঘটনাটি ঘটেছে। তো প্রিয় লিসেনার্স, আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। রফিক একজন স্কুল শিক্ষক, গ্রামের স্কুলে চাকরি করেন, শহর থেকে অনেক দূরে। সপ্তাহে একবার শহরে আসে বাজার করতে, তারপর আবার একা একা ফাঁকা গ্রামের দিকে ফিরে যায়। একদিন অমাবস্যার রাত, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। রফিক তার মোটর সাইকেল নিয়ে ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করেই মোটর সাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চারপাশে ঘন অন্ধকার, শুধু বজ্রপাতের আলোয় গাছপালার ছায়া দেখা যায়। রফিক চারপাশে তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা পুরনো বাড়ি, অনেক পুরনো, যেন 100 বছর ধরে সেখানে কেউ থাকেনি। মাথায় এলো বৃষ্টি থামলে বের হয়ে যাব, আপাতত বাড়িটার ভিতরে ঢোকা যাক। বাড়িটা খোলা ছিল, দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস লাগলো গায়ে। ভিতরে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল, কিন্তু কে জ্বালালো? রফিক ডাক দিল, কেউ আছেন? ভিতর থেকে কারো কণ্ঠ এলো, খুব ধীরে, কর্কশ গলায়, ভেতরে আসুন মাস্টার মশাই, আপনি তো আসবেন বলে অপেক্ষা করছিলাম। রফিক সাহেব অনেকটা চমকে উঠলেন। তার নাম জানে, এই বাড়িতে তো সে কখনো আসে নাই, বা তার স্টুডেন্টের বাড়ি না, বা তিনি আসলে অনেকটা ঘাবড়ে গেলেন যে আসলে এটা কিভাবে সম্ভব। যাই হোক, ভয়ে ভয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই দেখলেন একটা বুড়ো লোক বসে আছে, সাদা ধুতি পাঞ্জাবি, দুটো চোখ কাচের মতো ফ্যাকাশে, সামনে চা রাখা, কিন্তু কাপের ভিতর ধোয়া উঠছে না, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে। রফিক জিজ্ঞেস করলো, আপনি কে? পুরো লোকটি হাসলো, আমি এই বাড়ির মালিক। এক সময় সবাই আমাকে চিনত, এখন কেবল কিছু আত্মাই আছে এখানে যারা আমাকে চিনি, যাদের সঙ্গে আমার বসবাস। যাই হোক, আপনি কেন এই পথে, কোথায় যাচ্ছেন, কি অবস্থা জিজ্ঞেস করলেন আর কি। হঠাৎ বজ্রপাত হলো। রফিক তাকিয়ে দেখলো পুরো লোকটি নেই, শুধু চেয়ারে একটা পুরনো ফটো রাখা, যাতে একই মানুষ কিন্তু ছবির নিচে লেখা মৃত্যু 1967 সাল। রফিক ভয়ে দরজা খুলে বাহিরে দৌড় দিল, কিন্তু বাহিরে কিছুই দেখা যাচ্ছে না। রাস্তা নেই, গাছ নেই, শুধু কুয়াশা আর কুয়াশা। তারপর দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, বেড়াতে চাও কেন মাস্টার মশাই? আজ তো অমাবস্যা, কিছুই দেখা যাবে না, অন্ধকারেই থাকতে হবে সারা রাত। দর্শক, গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গল্প, অনেক বড় একটা গল্প। আমি আশা করছি যে আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা যে গল্পগুলো বলি সেই গল্পগুলোর কিন্তু শেষ একটা আছে, তাই আশা করব যে আপনারা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই ভালো লাগবে। যারা আমাদের পুরাতন লিসনার্স আছেন তারা কিন্তু জানেন, এবং যারা নতুন আমাদের লিসনার্স আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রতি রাতে কিন্তু এই সুন্দর সুন্দর গল্পগুলো আপলোড করা হয়। তো
তো আমরা কথা না বাড়িয়ে আমাদের গল্পটি শেষের দিকে যাব। গল্পটি মানে আরো অনেক বড় একটা গল্প আছে, তাই আমরা কথা বাড়াবো না। যাই হোক, রফিক সাহেব এবার কিন্তু অনেকটাই বেশি ভয় পেলেন, কারণ যে লোকটা আসলে মারা গিয়েছে আজ থেকে অনেক দিন আগে, তো সেই লোকটা আসলে কিভাবে এরকম আমার সাথে কথা বলে বা কিরকম ছবি থাকে বা এরকম আগুন জ্বালালোকে, রফিক সাহেব মানে বিষয়টাকে অনেক বেশি ভয়ঙ্কর ভাবে দেখলো। তারপর তার পকেট থেকে মোবাইল বের করে তার বাসায় ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মোবাইলের আলো জ্বলছে না, মানে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে। এবার তিনি আরো বেশি ঘাবড়ে গেলেন, কারণ চারপাশে এমনিতেই বিজলি চমকাচ্ছে, অনেক বেশি অন্ধকার, এমনিতেই ভয় লাগতেছে, তার উপর আবার মোবাইল নেই, আবার এমন একটা বাড়ি, সবকিছু মিলে তিনি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে যেহেতু মাস্টার মানুষ, তারপর আর কোনো কিছু করা বাদ দিয়ে একদম তিনি একটা দৌড় দেওয়া শুরু করলেন, কিন্তু দৌড়ের এক পর্যায়ে মানে তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। যাই হোক, পরদিন সকালবেলা গ্রামের মানুষরা আসলে রফিক সাহেবকে রাস্তার মধ্যে দেখতে পায় এবং দেখে তাকে জ্ঞান ফিরানোর পর তাকে যখন জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছিল গত রাতে, তিনি আসলে কিছুই বলতে পারে না, কি হয়েছিল কি না হয়েছিল কোনো কিছুই তার ব্রেনে নাই। এবং পরবর্তী সময় সে দেখতে পারে যে তার বাইকটা ওই বাড়ির সামনেই রাখা আছে। এবং পরবর্তী সময় মানে যখন তার আস্তে আস্তে সেন্স আসা শুরু করলো বা কথাগুলো সে ভাবতে শুরু করলো, তখন তিনি ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটা নিয়ে একটু বিশালভাবে গবেষণা করার চেষ্টা করলো যে আসলে কি হয়েছিল বা কেন কি এখানে কি কাহিনী হয়েছে না হয়েছে, এসব কিছু নিয়ে যখন তিনি ভাবতে লাগলো, তখন আসলে এটা তিনি বুঝতে পারলো যে এই বাড়িটা অনেক দিন পুরনো একটা বাড়ি। এখানে একজন রাজা ছিল, যে রাজা তার মানে প্রতিবেশী এক রাজ্যের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছিল, এবং হেরে যাওয়ার পর তাকে কি হয়েছিল মানে সে সেই হারটা মেনে নিতে পারেনি, মেনে না নেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেন। এবং তারপর থেকেই তার আত্মাটা সেই বাড়িটির সঙ্গে মিশে যায়। অনেকেই সেই বাড়িতে আসে, অনেকে তাকে সব কথা বলে, কারোর সঙ্গে কিন্তু সে ভালো খারাপ ব্যবহার করে না, কিন্তু যারা সেখানে যায় তারাই ভয় পেয়ে ভয় চিৎকার করে নিজেদের সমস্যা ডেকে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটা খুব শীঘ্রই ঘটে গেছে, আজ থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আমি একটি মাহফিলে গিয়েছিলাম, দোয়ার মাহফিল ছিল আমাদের পুরানো ঢাকায়। তো সেখানে আমি দোয়ার মাহফিলে যখন যাই, তো বিশেষ করে একজনের খুব পরিচিত, তার সাথে আমার দেখা হয়, সে আমাকে তার বাড়িতেও নিয়ে যায়। তো আমি তার বাসায় যাই এবং উনি আমাকে বলেন যে ওনার বাড়িতে বেশ অনেক দিন ধরে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, আজকে তো আমি একটি দোয়ার মাহফিল আসছি, সময় খুবই কম আমার জন্য, আমি আজ দেখি এবং একটা ব্যবস্থা একটা দিয়ে বলতে আমি কিছু বলে যাচ্ছি নিয়ম কানুন, এই নিয়ম কানুনটা দেখে 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরে আবার আসবো, এসে এটা দেখব। তো বিশেষ করে সেই দিন আমি তার ঘরে যখন যাই, তার ফ্যামিলির সকলেই আমার সাথে একটু আলোচনা কথাবার্তা গুলো বলে। তার একটি 12-13 বছরের মেয়ে আছে, ক্লাস 5-এ পড়তেছে। তো বিশেষ করে ও আমাকে অনেকগুলো কথা বলেছে ওর বাড়ির সমস্যার বিষয়টায়। রাত্রে ঘুমাবার সময় ওদের দরজাটা যখন বন্ধ করা হয়, খুব বারবার জোর দিয়ে খোলার চেষ্টা করে। এখন কে করে সেটা তারা জানে না, কিন্তু এটা তো ঘরের ভিতরে, বাহিরে না, যে এমন মেইন গেট, এটা হচ্ছে ঘরের ভেতরে যে দরজা, বেডরুমের যে দরজাটা, সেইটার কথা বলা হচ্ছে। যে খুব এমন জোরালো শব্দ করে খুলবার চেষ্টা করে, কিন্তু তারা খুব ভয় ভীতি পায় যে এই এমন করে দরজাটা খোলার চেষ্টা কে করতেছে। এমনি করে তাদের আরো কিছু ভয়ানক, গোসলখানা যখন ওরা যায়, দরজাটা ওইটাও নক করে। রান্না করতে যাওয়ার সময় কথার শব্দ পাওয়া যায়, কেমন একটি বাঁশি বাজালে যেমন
বর্তমানে আমাদের শীষ যে যাওয়াটা বলে, শীষ ময়লা আবর্জনা যখন নিতে আসে একটি বাঁশি বেজে বাজায় হুইসেল, তো ঠিক এইরকম বাঁশি বাজাতে থাকে। এরকম নানান রকমের জিনিসগুলো হতে থাকে যা খুব ভয়ঙ্কর। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কোনো গন্ধের বিষয়, যেটা যে ভালো খুশবু আসে না বিশ্রী কোনো গন্ধ আসে। তো ওরা বললো আমরা খুব বিশ্রী গন্ধ পাই, এমন বিশ্রী গন্ধ পাই, কিন্তু বিশেষ আমরা এটা তালাশ করি যে কোথা থেকে আসে। সব রুমগুলো বা তাদের সব জায়গাতেই তালাশ করা হয়, নিচতলা, বাড়ির উপর, ছাদের চারপাশেই তারা খোঁজে এই বিশ্রী গন্ধটা কোত্থেকে আসে, কিন্তু তারা খুঁজে পায়নি। ঘর থেকেই তাদের বেশিরভাগই যে ঘরটাতেই তারা প্রবেশ করে, প্রতিটা ঘর থেকেই দেখে যে বিশ্রী গন্ধ আসে। পরবর্তীতে আমি যখন ওনার বাসায় গিয়ে বসি, তাদের সাথে কথাবার্তা বলি, আমি সেদিন শুধু একটু নর্মালি হালকা তাদের বলে আসছিলাম যে আজকে এই কাজটা করতে হবে, এটা করবেন এবং 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান পরবর্তীতে আমি যখন চলে আসলাম রাত্রেবেলা, যখন আমার ওই নিয়ম তারা করেছিল, পরের দিনই সকালবেলা আমাকে ফোন করেছিল যে গতকাল যে আমরা নিয়ম দিয়েছিলাম তাদের জন্য একটি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সে তার মেয়ে আমাকে বলল যে ওনারা রাত 9টা বা 10টার দিকে এই কাজগুলো করার পর থেকে তাদের কারো শরীরটা সুস্থ ছিল না, সকলের হঠাৎ করে ঘাড়ের থেকে নিয়ে মাথা প্রচন্ড ব্যথা। এক একজনে ভেবেছিল তাদের খুব প্রেশার উঠেছে, প্রেশার মাপতেছে, কেউ খুব দুর্বল হয়েছে, কেউ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে নাই, এবং আরো বিশেষ করে ঘর পুরো প্রত্যেকটা রুমগুলো অনেক গরম হয়ে আসলো এবং মনে হচ্ছে যে ও বেশি রকম খেপে গেল। তো বিশেষ ওই বাচ্চাটা তার বেডরুম, যে আমার সাথে কথা বলেছে 12-13 বছরের যে একটা বাচ্চা 5-এ পড়ে, ও আমার সাথে যে বিশেষ করে এগুলো নিয়ে আলোচনা করলো, ও আমাকে বলল তার ঘর থেকে অনেকগুলো কথাবার্তা আলোচনা চলছে, ও তার ঘরে প্রবেশ করে এবং আমি যে নিয়মটা বলেছিলাম যে ওর ঘরেই কোরআনুল করিম তেলাওয়াত ছাড়তে, সূরা বাকারাটা ছেড়ে দিতে, ওইটা করেছিল বলেই আজকে এমন অবস্থা হয়েছিল। তো ও আবার দেখতে গিয়েছিল যে সূরা বাকারা চলছে, কোরআন তেলাওয়াত, কিন্তু এত কথা কে বলছে ওই ঘরটাতে, এরকম কিছু নিয়ম ছিল। ওই ঘরটা তো খালি থাকার কথা। যখন গেল দরজাটা আপনি ঠিকই বন্ধ হয়ে গেল। এখন মেয়েটি খুব চেষ্টা করলো দরজা খুলবার, কিন্তু খুলতে পারেনি। এমন একটা বুদ্ধিমতী মেয়ে যে সে ও চিৎকার করলো আল্লাহু আকবার বলে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার করলো এবং মেয়েটি বললো যে খুব শরীরটা কাঁপতেছিল, কিন্তু দরজাটা ওর বাবা খুলে বলছে মা কি হয়েছে, ভয় পেও না, আমি আছি। মেয়েটি খুব কাঁপা সরে তার মাকেও সে ডাকলো, তার মা ছুটে আসলো, এসে তার মা জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে এই ঘটনা, দরজাটা বন্ধ হয়ে গেছিল, আমি খুলতে পারিনি, পরে বাবা খুলেছে। বলে বাবা খুলেছে, বাবা তো বাসায় এখনো আসে নাই, বাবা আসতে আরো দেরি আছে। তখন আরো একটি ভয় পেল, তখন আশপাশে সব খোঁজাখুঁজি শুরু করে দিল। তো মূলত সেই দিন তার বাবাও খুব দেরি করে আসছিল, বাসায় ছিল না, তাদের একটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, তারা যায়নি আমার কাজের জন্য, তারা ওই কাজ করেছিল। তার বাবা সেই দিন আরো খুব দেরি করে আসা, কিন্তু মেয়েটি যে ভয় ভীতি পেল এবং দরজাটা যে বাবা খুললো সেটা কে ছিল, মেয়েটি এখনো সেটা প্রশ্ন। এবং বাসায় আমরা ওই কাজগুলো করবার যখন বলেছিলাম, যখন কাজ করবার সময় তাদের আরো খুবই অবস্থান ছিল। এখন তাদের এমন একটি প্রশ্ন ছিল যে ঘরে তাহলে এই জিন বা ব্ল্যাক ম্যাজিকের এটা কি ছিল তাদের ঘরে। তো পরবর্তীতে আমি গিয়েছি 2-4 দিন পরবর্তীতে আমি যখন যাই, সেখানে গিয়ে দেখি যে তাদের বিশেষ করে আজ নয় বহুদিন যাবৎ ধরে তাদের ক্ষতি করবার মতো তাদের খুবই কাছের নিকট মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক করে সেখানে জিন রেখেছে। যে ঘর থেকে আমরা কিছু তাবিজের মতো কাগজ লেখা এগুলো পেয়েছি, বের করেছি, এবং আরো অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম গুলো বের করেছি।
বের করে দেখালাম। চারদিকে তাদের ছড়ানো ছিটানো ছিল, বাড়ির ছাদের উপরে দেওয়া ছিল, তাদের বাড়ির নিচেও ছিল, চারদিক এইগুলো করে তাদের বাড়ির থেকে সমস্যা করেছিল যেন এরকম ভয় ভীতিতে এই বাড়ির মানুষগুলো তারা না থাকতে পারে। এখনো তাদের ভিতরে কিছু সমস্যা হচ্ছে, যেটা আগের তুলনায় খুবই কম। তবে আমি একটু ব্যস্ততার কারণে পুরোপুরি কাজটা করতে পারিনি, তবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাব। কিন্তু ভয় হচ্ছে তাদের ঘরের ভিতরে সব সময়, এমনকি সকাল রাত দুপুর কোনো সময় নির্ধারিত নেই, যখন তখন তাদেরকে ভয় ভীতি তাদেরকে দেখায়। এবং মেয়েটা প্রকাশ্যই দেখতে পারে যে তার মাথার সামনে অনেক সময় বা ঘরের যে কোনো একটি কোণের ভিতরে সাদা কাপড়ের মতো বা বিভিন্ন কাপড়, পুরো কাপড় দিয়ে ঢেকে একটি বিভৎস চেহারা সে মেয়েটি দেখতে পারে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের এই ব্যবস্থাটা করে দেব। আমি ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না, আমাকে আবারও যোগাযোগ করা হয়েছে। তো ভাইজান, আমার ঘটনাটা এখানেই বলা ছিল। ইনশাল্লাহ আমিও স্টুডিওতে আসবো এক সময়, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো প্রথম যে ঘটনাটা আমি শোনাচ্ছি সেটা পুরান ঢাকার কোনো একটা কলোনির একটা বাসায় ঘটে যায় একটা ঘটনা। এটা ঘটেছিল 1990 সালের শেষের দিকে। তো আমি বর্তমানে যে বাসায় থাকছি সেই বাসায় চারতলার আন্টির ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে সেই সময়। তো ওই আন্টির ভাইয়ের নাম হচ্ছে ফারুক। তো ফারুক সাহেব উনি সেই 90 সালের দিকে এরকম সরকারি চাকরি করতেন এবং ওনার পোস্টিং ছিল তখন লাকসাম। ওনার ফ্যামিলি মেম্বার বলতে ওনার স্ত্রী আর ওনার একটা 6-7 বছর ছেলে ছিল। তো তখন ওনার পোস্টিং হয় কোনো কারণে ওই বছর শেষে ঢাকার দিকে। তো ঢাকার দিকে পোস্টিং যখন হয় তখন ওনার স্ত্রী আবার ছিল প্রেগনেন্ট। তো উনি ভাবে যে না, যেহেতু স্ত্রী ওনার ওয়াইফ এরকম